আসসালামু আলাইকুম। আপনাদের সবার অপেক্ষা আজকে বেশ কয়েকদিন ধরেই আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আমাদের সাথে ৭১ এবং ৭৫ এর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বীর প্রতীক তিনি আমাদের সাথে আজকে যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত আছেন। আমি বাংলার এই বীর সন্তানের কাছে যাবার আগে কিছু কথা আপনাদের কাছে বলে যেতে চাই। এই কথাগুলো আপনাদের বলা প্রয়োজন মনে করছি। কারণ গত যে মেজর ডালিমকে নিয়ে যে প্রোগ্রামটা করা হয়েছিল সেখানে আপনারা জানেন অনেক ধরনের প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের ভেতরে সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে এটা আসলেই মেজর ডালিম কিনা? বিষয় হলো যে আপনি ইতিহাস যদি নাকি জানতে চান, আপনার মাথার ভেতরে যদি কালো গোবর নিয়ে তারপরে যদি কোনো ইতিহাস জানতে চান তাহলে সেটা সম্ভব না। একদম শূন্য থেকে আপনাকে ইতিহাস জানতে হবে। প্লাস মাইনাস কোনো দিকে যাওয়া যাবে না। অতএব আমার বিশ্বাস আওয়ামী লীগের যেসব ইতিহাস আপনাদেরকে শেখানো হয়েছে একজন মানুষ হিসাবে সত্যটা জানার জন্য, তারপরে আপনি কোন দিকে যাবেন সেটা একান্তই আপনার ব্যাপার, কিন্তু একজন মানুষ হিসাবে সত্যটা জানা খুব প্রয়োজন। শূন্য থেকে দেখার জন্য আমার এই লাইভটি যারা দেখবেন তারা বসবেন। আপনারা যার জন্য অপেক্ষা করছেন জনাব রাশেদ চৌধুরী বীর প্রতীক স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি ইলিয়াস, তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার এই অতি পরিচিত এবং পপুলার শোর মাধ্যমে তুমি আমাকে আমন্ত্রণ করেছো এবং তোমার মাধ্যমে আমি বাংলাদেশের এবং দুনিয়ার সব জায়গার লোকজনের কাছে কিছু বলার সুযোগ পেয়েছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। স্যার, আপনাকে তো দেখতে খুবই হ্যান্ডসাম লাগছে, অনেক বয়স হয়েছে। আগের আসলে আমাদের মেজর ডালিম উনিও তো অনেক হ্যান্ডসাম, তারপরে আমার মনে হয় মতো চশমা টশমা পরে আসলে আওয়ামী লীগের লোকজন আরেকটু বুকের ভেতরে চিনচিন করতো। তো আগে বলে রাখি যে স্যারের চোখে একটু সমস্যা। সেটা আমি একটু বলে রাখি তাহলে, সেটা যাতে আমি আমার মানে দর্শকদের কাছে ও শ্রোতাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি কালো চশমা পরে আছি। কারণটা হলো কিছুদিন আগে আমার দুই চোখেই ক্যাটারাক্ট সার্জারি হয়েছিল। এই জন্য মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে একটু কালো চশমা পরে থাকতে হচ্ছে, গ্লেয়ার একটু অসুবিধা হয় চোখে, সেই জন্য আমি একটু আমার দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। জি স্যার, আমরা প্রশ্নে চলে যাই। আপনার কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে আছে, অতএব আমার মনে হয় আপনার বক্তব্য শোনা উচিত। আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের মধ্যে শুরুটাই যদি করি, যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সে মুক্তিযুদ্ধে আসলে আপনি কার ডাকে আসলেন? আমরা যেটা শুনেছি যে শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধে আসার জন্য। আসলে মুক্তিযুদ্ধে আপনি কিভাবে পার্টিসিপেট করলেন, কারণ আপনি তো তখন পাকিস্তানে ছিলেন? ধন্যবাদ ইলিয়াস। প্রথম কথা বলে রাখি, তুমি আমার বলো আমি হ্যান্ডসাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অত হ্যান্ডসাম নাই এই বয়সে, আমার বয়স হলো 78 ইয়ার্স। এই বয়সে যতটুকু সুস্থ থাকা যায়, যতটুকু ভালো থাকা যায় অতটুকুই আছি। তবুও তোমার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। যাই হোক, তোমার প্রশ্ন হলো আমি মুক্তিযুদ্ধ কখন কিভাবে জয়েন করলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, পারিবারিক সূত্রে আমি প্রথম দিক দিয়ে একটু পাকিস্তানপন্থী ছিলাম। পশ্চিম পাকিস্তানে ছিলাম যুদ্ধ যখন শুরু হয় 71-এ সিয়ালকোটে প্রথম। যেহেতু আমি বললাম তো একটু পাকিস্তানপন্থী ছিলাম, পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানে যেসব ঘটনাবলী হচ্ছে ওইগুলো পাকিস্তানি পেপারে যা দেখতাম, পাকিস্তানি ভাষ্য যা শুনতাম, সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে। এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক, পাকিস্তান শক্ত হোক, এরকম আমার একটা ইচ্ছা ছিল। আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না। নিজকে আমি একজন সৈনিক হিসাবেই ভাবতাম এবং সৈনিক হিসাবেই আমি নিজের কর্ম চালিয়ে যেতাম। এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয়, ও আরেকটা জিনিস হলো, তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো বিদেশি পেপার টেপার আসা সব ব্যান্ড ছিল। আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ বিবিসি নিউজে মাঝে মধ্যে যা ছিটে ফোটা খবর আসতো, ওগুলো তাদের ব্যাখ্যা ছিল অন্যরকম, যেগুলো সব মিথ্যা বলতেছে। আমিও বললাম তো, যেহেতু একটু পাকিস্তান বলতে ছিলাম, আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম। তখনই
মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম। সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজ উইক, টাইমস, হেরাল্ড ট্রিবিউন, গার্ডিয়ান, এসব ইন্টারন্যাশনাল বিখ্যাত ইন্টারন্যাশনাল পেপার ক্লিপিং ছিল। তো ওগুলা পড়লাম। ওগুলোর ভিতরে ছিল যে 25শে মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে, হত্যাযজ্ঞ, যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে, এগুলার খবরগুলা আমি দেখলাম অনেকগুলা। পড়ে শুধু একবার না, আমি বারবার ওটা পড়লাম, বারবার পড়লাম, কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে, যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি, কি জেনে আসছি, আর এখানে কি সব লেখা। আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই, কারণ তারা মিথ্যা বলবে কেন। আরেকটা জিনিস হলো, 25শে মার্চের আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে, তবু অনেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে, তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছে। ওসব খবরগুলা পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই। আমার মাথার মধ্যে তখন হচ্ছে, আমি নিজেকে ধিক্কার দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে, আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি, তাদের এখানে থাকতেছি। আমি যখনই চোখ বন্ধ করতাম, আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারি নাই। চোখ বন্ধ করতাম, ওসব কাহিনী পড়ে মনে হতো আমার চোখের সামনে দিয়া লাশ ভাসতেছে, আমার চোখের সামনে সেসব হত্যাযজ্ঞের কাহিনী দেখতেছি। তারপরে মানে চোখ বন্ধ করলে মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি। কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, তখন আমার একটা বিরাট পরিবর্তন আসে হলো, ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না। আরো চিন্তা করলাম যে বাংলাদেশে এসব যা হচ্ছে, আরো মুক্তিযুদ্ধ হচ্ছে, সংগ্রাম চলছে, আমি ধারণা নিয়ে মানে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে, বাংলাদেশ একদিন হবে, ইটস ম্যাটার অফ টাইম, 1 বছর 2 বছর 10 বছর যতদিন হয়তো হয়ে যাবে। একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না। যা বাংলাদেশে হচ্ছে সেটা বিপ্লব চলতেছে। এখন যখন বাংলাদেশ হবে, আমি দেশে যাব, আমার পরিবার হবে, তখন আমি কিন্তু ম্যারিড ছিলাম না, পরিবার হবে, আমার বাচ্চা কাচ্চা হবে। তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে, দাদা বাবা তুমি 71-এ যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিল, কি করছিল, তোমার কি রোল ছিল, আমি কিভাবে বলবো? আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে, পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞে বা এদের সহায়ক হিসাবে ছিলাম। এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতে হবে। তো তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্স ক্যাডেট ছিলাম, কিছুটা প্লেন চালাতে বলতাম। তখন একটা উদ্ভট আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি, এবং সেই উপলক্ষে আমি করাচিতে ডিগ্রোডও গেছিলাম। সেখানে প্লেন টেনের অবস্থান দেখে আমি একটা উদ্ভট ধরনের কল্পনা করছি যে আমি যদি গোপনে যাই চলে উড়ে যেতে পারি। কিন্তু পরে ওসব দেখলাম এটা উদ্ভটই, ওটা সম্ভব না, চলে আসছি। তারপর সিয়ালকোটেও আমি 2বার পথের দিকে মানে বাই রোডে যাওয়ার, প্রথমবার যাই দেখি যে বর্ডারে তখন খুব মানে সৈন্য সামন্ত অনেক। তার কিছুদিন আগে, 1 সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে গেছে। তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর, মেজর তাহের, ক্যাপ্টেন মেজর জিয়াউদ্দিন, ক্যাপ্টেন গনি, এরা সব একটা গ্রুপ মিলে তারা ছিল। এটা বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন। অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর ভাগতে না পারে, একবারে ভালো করে বর্ডারে তখন ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে। তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম মিলিটারি দেখে, আমি ফেরত চলে আসছি। দ্বিতীয় যখন আবার চেষ্টা করলাম, অনেক হাঁটতে একটা সুবেদারের কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম। ওই সুবেদার সে আবার সামারাদার আমাকে আগে থেকে চিনতো, সিয়ালকোটেরই। সে আবার যশোরে চাকরি করছে এবং সে বাংলাদেশদের প্রতি তার একটা দুর্বলতা আছে। সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি, আপনার এই যে পালাতে চাচ্ছেন, আমি এটা কাউকে রিপোর্ট করবো না, আপনি আপনার ইউনিটে ফেরত চলে যান। যাই হোক, আমি চলে আসছি।
তারপরে আমার বদলি হয়ে গেল লাহোরে। লাহোরে আসলাম। তখন লাহোরে আসার পরে নতুন জায়গা, বর্ডার আমি চিনি না। আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরাপুরি পাকিস্তানি একজন সৈনিক, যাতে আমার কমান্ডার এবং অন্যান্যদের আমি বিশ্বাস অর্জন করতে পারি, এবং আমি আই ওয়াজ সাকসেসফুল। কিছুদিন পরে, এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমাকে বর্ডারে পাঠানো হলো অ্যাজ এ FOO, যেটা বলে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার, যেটা আর্টিলারির। আমি তখন আর্টিলারিতে ছিলাম। আর্টিলারির যে ফরওয়ার্ড ইনফ্যান্ট্রির সাথে থেকে এনিমি পজিশনে বোমা আনার, যারা আনে তাদেরকে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে। সেখানে গেলাম। সেখানে যে আমি কিছুদিন খুব মানে নিজের কাজ বাংকার বানানো বা অন্যান্য যেসব কাজ আমার দরকার এগুলো করেছি। করে আমার সিইও একদিন আসছে, আমার মানে ওসি একদিন আসছে, সেটার সাথে খুব খুশি। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। বলো। এই আলোচনাগুলো আমরা খুব বেশি করতে চাই না, কারণ দর্শকের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো এটা জাস্ট আপনি কিভাবে আসলেন, তারপর দিলেন ওই জায়গায়। ওকে, সরি। এনিওয়ে, অনেক বহুত মানে পরিকল্পনা আছে, ওগুলো আমি ডিটেল যেতে চাই না। শেষ পর্যন্ত মরিয়া হয়ে একটা জিপ চালিয়ে, আমি নিজের, আমাদের জিপ ছিল একটা আমেরিকান শক্ত জিপ চালিয়ে এই ডিপ্লয়মেন্টের মাধ্যমে, আমার ব্যাকম্যান ছিল বাঙালি, তাকে সাথে নিয়ে এই মানে রাত্রেবেলা অন্ধকারে বর্ডার ক্রস করে আমি ভারতে চলে গেলাম। তবে এগেইন এটা এত সোজা ছিল না। বেশ অনেক প্ল্যান ট্যান করে, অনেক অসুবিধার মধ্যে, বিপদও পড়েছি কয়েকবার, অনেক সন্দেহ হয়েছে অনেকের মধ্যে। এগুলো সব এড়ায় আমি এটা সাকসেসফুল হয়েছি। এবং ভারতে গিয়ে কাসুর রিভারে আমি আবার জিপ চপড়ে গেছিলাম। আমার ব্যাকম্যানকে বাইরেতে বললাম, আমি জিপের নিচে পড়ে গেলাম, অনেক মরতে বেঁচে গেছে। যাই হোক, ওই পাড়ে গিয়ে ভারতে গেলাম। ভারতে রাজৌকা ক্যান্টনমেন্ট প্রথমে, তারপরে ফিরোজপুর ক্যান্টনমেন্ট, সেখান থেকে দিল্লিতে মানে সপ্তাহখানিক ইন্টারোগেশন। তারপর সেখান থেকে আমাকে পাঠানো হলো মুজিবনগরে জানাজিয়ার সাথে আমার, সরি, ওসমানী সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়। সেখান থেকে উনি আমাকে পাঠালেন প্রথম আগরতলা থেকে শিলচর থেকে মাসিমপুরে যখন আসি, নাম্বার 4 সেক্টর হেডকোয়ার্টার, ওখানের কমান্ডার ছিলেন কর্নেল সিআর দত্ত। উনি আমাকে বিকালবেলা আমাকে রিসিভ করলেন। আমার সাথে ছিল আরেকজন সেকেন্ড লেফটেন্যান্ট সাজ্জাদ আলী জাহের, সেও আর্টিলারি। তো আমাকে উনি ওয়ার্মলি ওয়েলকাম করে আমার রাত্রেবেলা কোথা থাকবো জায়গাটা দেখাই দিলেন। আমি সেখানে গেলাম। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ পেলাম। তো আমি সেই রুমে গেলাম দেখা করার জন্য। উনি কে? তো যেই দেখি যে অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাইতেছে, আলো অন্ধকারের মধ্যে দেখি একজন ভদ্রলোক আদর্শ অবস্থায় আছেন। উনি কথা বলছেন সিয়া দত্তর সাথে। উনি বসে আছেন, দত্তদা বলে কথা বলছেন। তো আমি গিয়ে সালাম দিলাম। সালাম দিয়ে পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে তো উনি উঠে বসলেন। আমার হাত শেক করে বললেন, ও ইউ আর দি ওয়ান, তুমি আমার আর্টিলারির কমান্ডার হিসাবে এসেছো। তখন কিন্তু ওনার নামটা আমার তখনও মাথার মধ্যে আসতেছিল না। আমার পিছনে সাজ্জাদ এসেছে। সাজ্জাদকে আমি পরিচয় করে দিলাম যে যখন আমি সাজ্জাদকে পরিচয় করে দিই, তখনই কিন্তু আমার নামটা ইমিডিয়েটলি মাথার মধ্যে এসে গেছে, মেজর জিয়াউর রহমান। তো আমি পরিচয় করতাম মেজর জিয়াউর রহমান। তারপরে উনি যখন বলছেন, আমি ওনার র্যাঙ্ক দিলাম। উনি এখন আর মেজর নাই, উনি যখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। তখন আমি বললাম, সরি লেফটেন্যান্ট কর্নেল, ইটস ওকে, বসো। আমি বসলাম। সাজ্জাদ চলে গেছে। বসে কিছুক্ষণ কথাটা বলে জিজ্ঞেস করলেন যে কেমনে আসছো, কিভাবে আসছো, সব জিজ্ঞেস করলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যেই পথে আসছি পাকিস্তান থেকে, উনি দেখলাম যে ওখানকার পথঘাট উনি সব চিনে, ওসব গ্রাম টাম সব উনি চিনে। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি এগুলো জানেন কিভাবে? 65 ওয়ারে আমি ওখানে ছিলাম। আমি ওখানে ফার্স্ট বেঙ্গলের অফিসার হিসেবে যুদ্ধ করেছি, এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান সিতারা হেলালে জুরাত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে। আমি ওখানে আমি সব জানি, অর্থাৎ আমি যেদিক দিয়ে আসছি উনি পুরোপুরি এদিক জানেন। যাই হোক, তারপরে সেদিন সন্ধ্যা আমরা খেয়ে দিয়ে উনি আমাকে বললেন, ওনার হেডকোয়ার্টার ছিল কৈলাস শহরে, উনি ওখানে চলে যাবেন। যাওয়ার আগে উনি বললেন যে তুমি তোমার ইউনিটে যাও। আমি ইউনিটটা যেখানে হবে ওটা কুকিতল, একটা ছোট জায়গা, সেখানে যাও। তুমি টেক দি স্টক টেকিং, ফাইন্ড আউট তোমার কি লাগবে, কি আছে, এবং 2-1 দিনের মধ্যে তুমি আমার সাথে দেখা করো। আই উইল সি হোয়াট আই ক্যান ডু। এন্ড আমি আমার আর্টিলারিটিকে আমি যথাসম্ভব তাড়াতাড়ি এটাকে তৈরি করে যুদ্ধে যাওয়ার জন্য আমরা রেডি করতে হবে। কারণ ইতিপূর্বে যা আর্টিলারি, জেড ফোর্সের আর্টিলারি এর আগে ছিল না। ওই মাঝে মধ্যে 2-1টা মনে হয় ইন্ডিয়ান সাহায্য নিত, ওগুলা হি ওয়াজ নট ভেরি হ্যাপি উইথ ইট, এন্ড হি ওয়ান্টেড টু হ্যাভ হিজ ওন আর্টিলারি ফোর্স। এই জন্য হি ওয়াজ ইনসিস্টিং, ইউ গো সি মি উইদিন শিফট। যাই হোক, তারপরে
আহ, যুদ্ধ শুরু। আর্টিলারি, আমি শর্ট টাইম আর্টিলারি তৈরি করে আমরা যুদ্ধে গেলাম। যুদ্ধ প্রথম অপারেশনটা আমার মনে আছে বড় লেখাতে আমরা করি, লাঠিটিলা অঞ্চল থেকে বড় লাথায় করি। আশ্চর্যের বিষয় এবং সুখের বিষয় হলো প্রথম অপারেশনটাই দ্য মোস্ট সাকসেসফুল। আমার আর্টিলারি, দ্য ফার্স্ট শট অফ মাই আর্টিলারি ফেল অন এ কনসেন্ট্রেশন অফ পাকিস্তানি, যারা 8 বেঙ্গলের উপরে আক্রমণ করতে তৈরি হইতেছিল, এবং সাথে সাথে এই সাম্বো বলে তছনছ করে ফেলেছে। অনেক কাহিনী অনেক উদ্ধৃতিতে বলতেছে। তার সেখান থেকে শুরু করে আমরা মানে সিলেটের ভবন, তারপরে জুড়ি, তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি। এই আর্টিলারির কমান্ডার ডালিম ছিল এককালে, আগে পাশা ছিল তারপর ডালিম, আর ওই ইউনিটের অ্যাডজুটেন্ট ছিল বজলুল হুদা। এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার, সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে। তো ওদেরকে দূরে থামাইয়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল। তখন তারা রেডি হচ্ছিল রেভেলি করতে। রেভেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয়, ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ, ওই রেডি হইতেছিল প্লাটুন খানেক লোকজন। তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে, এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনীর থেকে, যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে। সে বলেছে সে ওখানে যায়, ও হুদা সুবেদার সাথে কথা বললো, ওরা সবাই হুদাকে চিনেই তাকে বললো। তখন হুদা বললো যে আর্মি হ্যাজ টেকেন ওভার, এখন আমরা এখানে আসছি, মুজিব ইজ নো মোর ইন পাওয়ার, মুজিবকে অ্যারেস্ট করতে আসছি, এবং আপনারা আমাদের সাথে আছে কিনা। এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে। তো হুদাকে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন, কিন্তু কেউ যেন মানে এখনো 32 নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে, এটা আমরা দেখে দেখুন। কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এলএমজি বিভিন্ন জায়গাতে আমি বসাবো, সেগুলো ঠিক করে আসি। মিনওয়াইল ওই লান্সারের লোকজন আয়সা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে ইয়ে করতেছে। আর একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমার্শিয়াল সমস্যা শুনে উপরের থেকে শেখ কামাল, শেখ মুজিবের বড় ছেলে, তখন সে ক্যাপ্টেন কামাল, কিন্তু সে তার স্টেন গান না কেড়ে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে দোতলা থেকে নিচে আসছে। আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা, শেখ কামালের ওয়াইফ, সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে, মানে 32 নম্বরে মুজিবের বাসী, ওখান থেকে গোলাগুলি করছে। এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাহী মারা গেছে, আরো মনে হয় 2-1টা ওয়ান্ডেড হয়েছে, কারণ তখন অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে, মারা গেছে। এই এখন চোখের সামনে তাদের একজন সিপাহী মারা গেছে, এটা দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে। গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে? মানে বজলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা, এই দুজনের থেকে গোলাগুলি। শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল, গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন, সেই গোলাগুলি করতে করতে নিচে নামে আসছে। আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি করছে, ওখান থেকে শুরু হয়েছে প্রথম। তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতলার গুলিতে একটা সিপাহী মারা গেছে আর্টিলারির নিচে সামনে, অন্যরা খেপে গেছে। তখন একজন নাকি বলে উঠলো শালার কুর্সি শুদ্ধ সেট করে দেয়। এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর, সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে, সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানের তরফ থেকে, উপরের থেকে, এবং ওই নিচে একজন লোক মারা গেছে, আরো হয়তো 2-1টা ওয়ান্ডেড হয়েছে। এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে, বলেছে শালার গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেয়। এবং ওই পর্যায়ে ওই আমাট করলো, করে ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে। তো মিনওয়াইল হুদাও আসছে। এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না, তার বলছে যে ঘরের ভিতরে না যেতে, কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে। তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে। তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো। বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইজ ডেড। শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল, শেখ নাসেরও ছিল সেদিন বাসায়, আরো কিছু পুলিশ 2-1জন ওখানে হয়তো মারা পড়তে পারে। আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে। হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু হিম টু ব্রিং শেখ মুজিব ডাউন, এবং তার সাথে তার কথা মতো মেজর মহিউদ্দিনও ছিল। তারা উপরে, আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলে হুদা
মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন, সিঁড়ি বয়ে নিচের দিকে আসতেছিলেন। যে মুহূর্তে তারা সিঁড়ি বয়ে নিচে আসতেছিলেন, অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি করা শুরু করছে। এই সময় শেখ জামাল, সেও ওই রুমে, শেখ জামাল এবং সুলতানা ও দুজনেই এলো পাতালি গুলি করা শুরু করছে। এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাহী পড়ে গেছে, মানে বন্ডেড। আর গুলি গেলা আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনেই ডাক, শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল, এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে। আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাই দ্যাট টাইম অন্যান্য লান্সারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে, তারা পাল্টা গুলি দিয়ে। এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক, লম্বা চড়া, আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো, নিচের থেকে গুলি করছে, and he fell down and streaming blood. এই হলো মানে হুদার। এই যে আমরা ওই যে মুহিত সম্ভবত এই যে মামলার আসামি, সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে, আমাকে বাঁচাও, সিনেমার মতো করে দৌড়ে এসেছে, তারপরে ওনার কোলে জড়িয়ে ধরেছে, উনি বলেছে না ওকে মেরো না, হ্যাঁ, তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো কি হয়েছিল? এটা ইলিয়াস, এটা নাটক। তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে, বা মাওকে এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে? না, তার কোল থেকে টেনে হেসড়ে নিয়ে আসা হয়েছে মুহিতের কাছে। এগুলা কাহিনী বানানো হয়েছে, এগুলা কাহিনী বানানো হয়েছে, কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য। এগুলো একটা মানে চিন্তা করার বিষয়। কিন্তু ঠিক আছে, তারা এক জায়গাতেই থাকে আর মাও কি ছেড়ে দেবে? না স্যার, বাট স্যার অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন, মানে ওদেরকে কেন মারলো? এটা কেন সেটা আমি পরে আসতেছি। কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে, ওখান থেকে নিয়ে পয়েন্ট নাকি মারা হয়েছে, এগুলা কাহিনী বানানো হয়েছে। অত আমি জানি না, আমি ওখানে ছিলাম না, যাতে আমার মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে। তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার